নমস্কার, নেক্সট অ্যাসপিরেশনসের আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয়ই দেখছেন একটা খবর খুব ছড়িয়ে পড়েছে যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে নাকি যুদ্ধ শুরু হয়ে গেছে। তো আজকের আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। পরিস্থিতিটা কি সত্যি একটা পুরোদস্তুর যুদ্ধের দিকে চলে গেছে, নাকি এটা আসলে একটা বড় আকারের সীমান্ত সংঘর্ষ? চলুন গভীরে গিয়ে দেখি এর পেছনের কারণগুলো আসলে কি। পুরো বিষয়টা ঠিকভাবে বোঝার জন্য আমরা এই ৬টা গুরুত্বপূর্ণ দিক নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। দেখুন, এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে একটু ইতিহাসে পিছিয়ে যেতে হবে, কারণ আজকের এই যে সংঘাত তার বীজ কিন্তু ১০০ বছরেরও বেশি আগে বোনা হয়েছিল। এই পুরো সংঘাতটার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডুরান্ড লাইন। আচ্ছা, এই ডুরান্ড লাইনটা কি? এটা হলো ১৮৯৩ সালে ব্রিটিশ ইন্ডিয়া আর আফগানিস্তানের মধ্যে তৈরি হওয়া একটা প্রায় ২৫০০ কিলোমিটার লম্বা সীমান্ত। ১৯৪৭-এ পাকিস্তান তৈরি হওয়ার পর এই সীমানাটা তারা উত্তরাধিকার সূত্রে পায়। কিন্তু মজার বিষয় হলো, কোনো আফগান সরকারই আজ পর্যন্ত এই সীমানাকে সরকারিভাবে মেনে নেয়নি। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ১৮৯৩-এর চুক্তিটা হলো, তারপর ১৯১৯-এ রাওয়ালপিন্ডি চুক্তিতে এটাকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতিও দেওয়া হলো। ১৯৪৭-এ পাকিস্তান স্বাধীন হলে তারা এই সীমানাটা পায়, কিন্তু আফগানিস্তান এতটাই নারাজ ছিল যে জাতিসংঘে পাকিস্তানের অন্তর্ভুক্তির বিরুদ্ধে ভোট দেওয়া একমাত্র দেশ ছিল তারাই। আর পরিস্থিতি সবচেয়ে খারাপ হয় ২০২১-এ, যখন তালেবান আবার ক্ষমতায় ফিরে আসে। এরপর থেকেই সীমান্ত সংঘাত যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। আফগানদের মনে এই সীমান্ত নিয়ে ঠিক কী অনুভূতি কাজ করে তা প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একটা কথাতেই স্পষ্ট হয়ে যায়। তিনি বলেছিলেন, এটা একটা ঘৃণার রেখা যা দুই ভাইয়ের মধ্যে প্রাচীর তুলে দিয়েছে। তো ঐতিহাসিক প্রেক্ষাপট তো বোঝা গেল। এবার চলুন দেখি সাম্প্রতিক সময়ে ঠিক কি ঘটল যার জন্য পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল। এখনকার এই সংকটের একেবারে কেন্দ্রে রয়েছে টিটিপি, অর্থাৎ তেহরিক-ই-তালেবান পাকিস্তান। পাকিস্তানের মূল অভিযোগটাই হল আফগানিস্তান এই টিটিপিকে তাদের দেশে আশ্রয় দিচ্ছে। আর এই টিটিপি হল আফগান তালেবানেরই একটা সহযোগী জঙ্গি গোষ্ঠী, যাদের মূল লক্ষ্য হল পাকিস্তান রাষ্ট্রকে উৎখাত করা। আর এই সমস্যাটা যে কতটা বড় তার একটা আঁচ পাওয়া যায় জাতিসংঘের একটা রিপোর্ট থেকে। ২০২৪ সালের সেই রিপোর্ট অনুযায়ী প্রায় ৬,৫০০ টিটিপি যোদ্ধা আফগানিস্তানের মাটি ব্যবহার করে কাজ চালাচ্ছে। এই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন উত্তেজনাটা কিভাবে বেড়েছে। দেখুন, ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত টুকটাক ঘটনা ঘটলেও ২০২৫ সাল থেকে সংঘর্ষের সংখ্যাটা লাফিয়ে বেড়েছে। আর ফেব্রুয়ারি ২০২৬-এ এসে তো পাকিস্তান সরাসরি খোলা যুদ্ধই ঘোষণা করে দিল। ২০২৫ সালের অক্টোবরে একটা ভঙ্গুর যুদ্ধবিরোধী হয়েছিল বটে, কিন্তু সেটা ফেব্রুয়ারির শেষে এসে পুরোপুরি ভেঙে যায়। আর তারপরই ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে থাকে। যেমন ২২ ফেব্রুয়ারি পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালালো। এর জবাবে ২৬ ফেব্রুয়ারি বিকেলে আফগানিস্তান পাল্টা অভিযান চালিয়ে ১৯টা পাকিস্তানি পোস্ট দখলের দাবি করে। ওই দিন রাতেই পাকিস্তান আরও বড় পাল্টা আক্রমণ শুরু করে। আর সবশেষে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সরাসরি খোলা যুদ্ধ ঘোষণা করে দেন। পাকিস্তান তাদের এই পাল্টা আক্রমণের একটা আনুষ্ঠানিক নামও দিয়েছে অপারেশন গাজাবলিল হক, যার মানে হল ন্যায় বিচারের ক্রোধ। এই অভিযানের আওতায় তারা কাবুল আর কান্দাহারের মতো বড় শহরগুলোতেও বিমান হামলা চালিয়েছে। এটা কিন্তু তাদের আগের কৌশল থেকে একটা বড়সড় পরিবর্তন। এবারে আমরা এমন একটা পয়েন্টে আসছি যেটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে যা ঘটছে তাকে আমরা ঠিক কি বলবো। এটা কি আর ৫টা সীমান্ত সংঘর্ষের মতোই একটা ঘটনা, নাকি এটাকে আইনত যুদ্ধ বলা যায়? সাধারণত সীমান্ত সংঘর্ষে কি হয়, কিছু স্থানীয় গোলাগুলি হয়, এর পরিধি খুব সীমিত থাকে আর কোনো আনুষ্ঠানিক ঘোষণা থাকে না। কিন্তু অন্যদিকে একটা খোলা যুদ্ধে রাজধানী শহরেও বিমান হামলা হতে পারে, একটা নির্দিষ্ট নামে সামরিক অভিযান চালানো হয়, আর সবচেয়ে বড় কথা, একটা রাষ্ট্র সরকারিভাবে যুদ্ধের ঘোষণা দেয়। তো সাম্প্রতিক ঘটনাগুলো যেমন কাবুলে এয়ার স্ট্রাইক বা পাকিস্তানের ঘোষণা, এগুলো কিন্তু খোলা যুদ্ধের সংজ্ঞার সঙ্গেই বেশি খাপ খাচ্ছে। আর এই নিয়ে যাবতীয় দ্বিধা দূর করে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ নিজেই। তার ২৭শে ফেব্রুয়ারি বয়ানটা দেখুন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন আমাদের এবং তোমাদের মধ্যে খোলা যুদ্ধ, এর থেকে স্পষ্ট বার্তা আর হয় না। আচ্ছা, এত বড় একটা সংঘাত তো একা একা হয় না। এর প্রভাব কিন্তু শুধু এই দুটো দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো অঞ্চল এবং বিশ্বের বড় শক্তিগুলোর উপরেও পড়ছে। যদি আমরা বড় শক্তিগুলোর কথা ভাবি, তাহলে প্রথমেই আসে চীন। তাদের $৬০ বিলিয়ন বেশি সিপিইসি প্রকল্পে বিনিয়োগ করা আছে, তাই তারা খুবই উদ্বিগ্ন। অন্যদিকে আমেরিকার ট্রাম্প 2.0 প্রশাসন এখন ইরান নিয়ে বেশি ব্যস্ত।
তারা বলেছে বটে যে পাকিস্তানের সাথে তাদের সম্পর্ক ভালো, কিন্তু আসলে তারা বিষয়টা থেকে নিজেদের দূরেই রাখছে। আর প্রতিবেশী দেশগুলোর কি অবস্থা? দেখুন, ভারতের ক্ষেত্রে পাকিস্তান সবসময় অভিযোগ করে যে ভারত আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তান বিরোধী জঙ্গিদের মদত দেয়, যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করে। রাশিয়া আর ইরান দুটো দেশই ভয় পাচ্ছে যে এই অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে, বিশেষ করে আইএসএসকের উত্থান হতে পারে এবং একটা বড় শরণার্থী সংকট তৈরি হতে পারে। ঠিক আছে, এতক্ষণ তো আমরা পুরো বিষয়টা বিশ্লেষণ করলাম। এবার চলুন একেবারে পয়েন্ট করে দেখে নিই যে পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতেই হবে। পরীক্ষার জন্য মূলত 3টে জায়গার ওপর ফোকাস করতে হবে। প্রথমত, ম্যাপ। ডুরান্ড লাইনের ভৌগোলিক অবস্থান, তোরখাম বা চমনের মতো গুরুত্বপূর্ণ ক্রসিংগুলো কোথায় আছে এগুলো জানতে হবে। দ্বিতীয়ত, মূল গোষ্ঠীগুলো, মানে টিটিপি, বিএলএ বা তালেবান বিরোধী এনআরএফের মতো গোষ্ঠীগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আর তৃতীয়ত, ভূ-রাজনৈতিক ঠেট, অর্থাৎ চীন, ভারত, আমেরিকা বা রাশিয়ার এখানে কী স্বার্থ জড়িত সেটা পরিষ্কারভাবে বুঝতে হবে। যদি আমরা দুই দেশের সামরিক শক্তির তুলনা করি, তাহলে একটা মজার জিনিস দেখা যায়। পাকিস্তানের কাছে আধুনিক যুদ্ধবিমান, উন্নত অস্ত্রশস্ত্র, অর্থাৎ প্রচলিত সামরিক শক্তি অনেক বেশি। কিন্তু অন্যদিকে আফগানিস্তানের ভৌগোলিক গঠন খুব দুর্গম আর তালেবানের গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা বিশাল। তাই কাগজে কলমে পাকিস্তান এগিয়ে থাকলেও মাঠের লড়াইটা বেশ জটিল। আর হ্যাঁ, কিছু ঐতিহাসিক চুক্তি সম্পর্কেও জেনে রাখা দরকার, যেমন গন্ডামাক চুক্তি, ডুরান্ড লাইন চুক্তি বা রাওয়ালপিন্ডি চুক্তি। এগুলো থেকে প্রায়শই প্রশ্ন আসে। সম্প্রতি ভেঙে যাওয়া দোহা যুদ্ধবিরতিটাও মাথায় রাখতে হবে। তাহলে আলোচনার একদম শেষে এসে আমরা কি বলতে পারি? বর্তমান পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে আর ভবিষ্যৎই বা কী? দেখুন, যুদ্ধ তো ঘোষণা করা হয়েছে, কিন্তু এই যুদ্ধে কি আদৌ কোনো পক্ষ জিততে পারবে? পরিস্থিতিটা এখন আর নিছক জঙ্গি দমন বা সীমান্ত বিরোধের মধ্যে নেই। এটা এখন সরাসরি দুটো রাষ্ট্রের মধ্যে সংঘাত, যার ভবিষ্যৎ বেশ অনিশ্চিত। বলা যেতে পারে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থা একটা মৌলিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে।